রাজ্যে সরকার বদলেছে, দায়িত্ব নিয়েছে বিজেপি সরকার। ভাবনা অনেক রকম দেখা যাচ্ছে, তার রিফ্লেকশন। তারা কি কি ভাবছে, কি কি করতে চাইছে, পুরনো সরকারের বদল হলো কেন, এরকম নানান বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে অত্যন্ত অভিজ্ঞ এবং সুপরিচিত আইনজীবী পার্থ সেনগুপ্তর সঙ্গে। পার্থদা, আমি অভিষেক সেনগুপ্ত, বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। শুরুতে আমি শুধু একটা কথা বলতে চাই, আমি যাদের ছত্রছায়ায় খানিকটা বড় হওয়ার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি। পার্থদা তাদের মধ্যে একজন। খুব ছেলেবেলা থেকে আমাকে চেনেন, জানেন। তো পার্থদার কাছে আজকে উপস্থিত হওয়াতে ভালো লাগছে পার্থদা। না না, আমারও ভালো লাগছে তুমি একটা জায়গায় নিজের থেকে কিছু করছো। আহ, পার্থদা, প্রথমেই একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আপনি 3টে সরকারই দেখেছেন। তৃণমূলের পতন হলো, কারণ বলে আপনার কি মনে হচ্ছে? কেন তৃণমূলের এই এই পতন, বা আপনি কি এই পরিবর্তনের কোনো রকম সম্ভাবনা কথা ভেবেছিলেন? নিশ্চয়ই। আচ্ছা। প্রথম কথা হচ্ছে, কতগুলো তত্ত্ব আমরা মেনে চলি। হুম। সেটা হচ্ছে, দম্ভ যেখানে থাকবে পতন সেখানে অবশ্যম্ভাবী। আচ্ছা। তৃণমূলের ছোট বড় মাঝারি সমস্ত জায়গাতে দম্ভ এসে গেছিল। এই দম্ভটা কখনো পেইং হয় না। হুম। যেমন ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলে, আসতে এসো তুমি 4টের সময়, 4 তারিখে দেখবো 12টার পরে এলে। এই যে দেখবো, হুম। এটা ঠিক না। এই অ্যাটিচিউডটা কিন্তু শুধু অভিষেকের নয়, এটা পারকোলেট করে গেছে নিচের তলাতেও। দেখে নেব, দেখে নেব, এই যে দেখে নেব জায়গাটা যখন মানুষের এসে যায়, হুম। তখন সে জনবিচ্ছিন্ন হয়ে যায়। তার ফলে রাজনীতিতে যেই মুহূর্তে তুমি বললে দেখে নেব, সে পরে বললেন ঠিক আছে দেখা যাক। তারাপদ রায়ের একটা কবিতা আছে, যে একদল এলো, এসে বললো দেখে নেব, হুম। খুব বিখ্যাত কবিতা। তারপরে আরেক দল এলো, বললো দেখে নেব, কিন্তু এরা কেউই আর এলো না। পরে শুনলাম তাদেরই নাকি কেউ দেখে নিয়েছে। এই যে জায়গাটা, এই দেখে নেবটা রাজনীতিতে চলে না। সিপিএম এর আমলে বামফ্রন্টের পতন হয়েছিল এই কারণে, হুম। এ মমতা সরকারের পতন হলো এই কারণে। আচ্ছা পার্থদা, আপনি খুব মানে যেটাই আপনি পর্যবেক্ষণ করেন খুব গভীরে গিয়ে করেন। তো আপনি তৃণমূল সরকারকে নিশ্চিতভাবে খুব গভীরে গিয়ে আপনি পর্যবেক্ষণ করে এই কথাগুলো বলছেন। মানুষ বলছেন যে অভিষেক ব্যানার্জি, মানে দলের লোকজনই বলছে তৃণমূলের, অভিষেক ব্যানার্জি একটি অন্যতম কারণ, এবং তার সঙ্গে আইপ্যাকেও কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। আপনি কি মনে করেন? এরকম সুপারফিশিয়াল নিশ্চয়ই এগুলো কারণ, হুম। কিন্তু জনবিচ্ছিন্ন হওয়ার জন্য অভিষেক বা আইপ্যাককে দোষ দিয়ে তো লাভ নেই। প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লেসিংস না থাকলে তো আইপ্যাক কাজ করতে পারতো না। হুম। আইপ্যাকের লোককে ধরছে থেকে মমতা ব্যানার্জি চলে গেলেন, সেখানে কাগজপত্র নিয়ে চলে এলেন। তাই আইপ্যাকের দায় তো মমতা ব্যানার্জিকে নিতে হবে, হুম। শুধু অভিষেককে বলতে লাভ নেই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যাই বলুক, খেটেছে, সব জায়গায় গেছে, হুম। কিন্তু মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল না। আচ্ছা। একটা জিনিস বুঝতে হবে, সে আমার কর্মীর কাছে গ্রহণযোগ্যতা আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা এই দুটো আলাদা জিনিস। আমি কর্মীদের মধ্যে খুব পপুলার হতে পারি, হুম। কিন্তু মানুষের কাছে আমার কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ এই জায়গায় যদি যায়, উনি তো কোনোদিন রাজনীতি করলেন না, পিছিয়ে না বসিয়ে দিয়েছে, তিনি বড় লিডার হয়ে গেছেন। হুম। এটা কিন্তু মানুষের একটা রিয়াকশন হয়। ফলে প্রশ্নটা সেইখানেই, যে এই 3টে ফ্যাক্টর কম্বাইন করেছে। হুম। কিন্তু আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে জনবিচ্ছিন্নতা। আচ্ছা, আপনি পার্থদা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান দেখেছেন, ওই লড়াইটা দেখেছেন, সেখান থেকে আজকে তিনি জনবিমুখ হয়ে পড়লেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগের থেকেই হুম। আমার সঙ্গে তার যোগাযোগ হয়েছে।
বামফ্রন্ট আমলের শেষ যে পার্লামেন্ট ইলেকশন, সেই সময়েও মমতা ব্যানার্জির সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। কিন্তু আবার একটা নীতি আছে, আমার প্রিয়জন কেউ, কাছের জন কেউ ক্ষমতায় চলে গেলে আমি আর যোগাযোগ রাখি না। সেজন্য মমতা ব্যানার্জি যেই দিন চিফ মিনিস্টার হয়েছেন, আমার সঙ্গে কিন্তু যখন দেখা হয়েছে মমতা ব্যানার্জি অত্যন্ত ভালো ব্যবহার করেছেন। ফলে আমি সেই ব্যাপারে বলতে পারবো না যে আমার কোনো গ্রিভান্স আছে। আচ্ছা। যখন তিনি রেলমন্ত্রী তখনও খুব ভালো ব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি আর যোগাযোগ রাখিনি আচ্ছা। একটি মাত্র কারণে, এত উমেদার তদবির কাটা যাবে, কেউ না ভেবে বসে এই পার্থ সেনগুপ্ত তদবির করতে এসছে, উমেদারি করতে এসছে, এমনকি মমতা ব্যানার্জিও ভাবতে পারেন। সুতরাং আমি যোগাযোগ রাখি না, যোগাযোগ পুরো কেটে দিয়েছি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী হিসেবে বরাবরই, মানে শুধু রাজ্য বলে নয়, সারা দেশে অত্যন্ত পরিচিত। আপনার কি মনে হয় এই ফাইট ব্যাকটা খুব সহজ হবে ওনার কাছে? দেখুন, মমতার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এবং বড় গুণ যেটা, বিরোধী নেত্রী থাকা অবস্থায় আমরা যেটা দেখেছি, রাত্রি 11টার সময় তাকে ফোন করছে, 12টার সময় ফোন করছে, 1টার সময় ফোন করছে, সে ঠিক চলে যাবে, বিপদে পড়েছে। এই যে কর্মীদের সঙ্গে মানুষের সঙ্গে আইডেন্টিফাই করাটা, এটা একটা বড় আর্ট। আচ্ছা। দেখুন, আমাকে যদি জিজ্ঞাসা করেন, বুদ্ধদেব ভট্টাচার্য চিফ মিনিস্টার হয়েছেন, তার আগে জ্যোতি বসু চিফ মিনিস্টার হয়েছেন, কিন্তু তাদের পেছনে যদি তাদের পার্টির সাপোর্ট না থাকতো, তারা কেউ পৌঁছতে পারতেন না সেখানে। নৃপেন চক্রবর্তী ত্রিপুরার চিফ মিনিস্টার হয়েছিলেন, যেদিন পার্টির সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেল, সেদিন তার সব চলে গেল। মমতা ব্যানার্জি নিজে পার্টি, কোন পার্টির ব্যাকিং এ মমতা ব্যানার্জি ওঠেননি। মমতা ব্যানার্জি নিজে পার্টি তৈরি করেছেন। সুতরাং তার একটা গুণগত পার্থক্য আছে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো মমতা ব্যানার্জি একটু বেশি ফ্রেন্ডলি হতে গিয়ে এমন এমন কাজ করেছেন যেটা লোকের হাসির উদ্রেক করেছে। আর কতগুলো কাজ করেছেন যেগুলো কোনো পরিস্থিতিতে গ্রহণযোগ্য নয়। যেমন নিজের লোকদের দিয়ে তিনি একাডেমি ডক্টরেট নিয়ে নিলেন বাংলা। মানুষের কেন এত মানে ডক্টরেট না হলে তার হচ্ছিল না, নিজের লোকদের দিয়ে তাকে ডক্টরেট করে নিলেন। এই যে বই, এটা স্তাবক দ্বারা পরিবৃত হয়ে থাকলে সবাই বলে কি যে লিখেছেন। আমি তো আরম্ভ করেছিলাম পড়তে, দেখলাম এপাং ওপাং ঝপাং পড়ে বন্ধ করে দিচ্ছি। এ কবিতা ননসেন্স রাইমস থাকে, সুকুমার রায় লিখেছেন, কিন্তু তার একটা উচ্চতা ছিল, তার একটা সেন্স আছে। হ্যাঁ। সুতরাং এই যে জায়গার অ্যান্টেনায় কাক, আমি তো অবাক, এই জাতীয় কবিতা কোন কবির মুখ হাত দিয়ে বেরোয় না। কিন্তু তাকে বড় সাহিত্যিক বলে অ্যাওয়ার্ড দিয়ে দিলেন, ডক্টরেট দিয়ে দিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি। এই অ্যাওয়ার্ড, এই ডক্টরেট, এগুলো না হলে চলছিল না। এইখানে হচ্ছে আমার আপত্তি। এবং আমি যত লোকের সঙ্গে কথা বলেছি, সবাই একটা কথা বলেছে যে এটা খুব শোভন নয়। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এটা শোভনীয় নয়। ধরুন, বুদ্ধদেব ভট্টাচার্য ডক্টরেট ছিল না, তাতে কিছু আসে গেছে না। জ্যোতিবাবুর ডক্টরেট ছিল না, কিছু এসে গেছে। সিদ্ধার্থ শঙ্কর রায় ডক্টরেট ছিল না, কিছু এসেছে গেছে না। অজয় মুখুর্জির ডক্টরেট ছিল না, কিছু এসে গেছে। সুতরাং ডক্টরেট হওয়াটা কোনো ক্রাইটেরিয়ান নয়। অর্থাৎ বাংলার ইতিহাস কিভাবে মমতা ব্যানার্জিকে মনে রাখবেন? মানে আপনি যে সমস্ত মুখ্যমন্ত্রীদের নাম বললেন, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে আপনি যদি একদম মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ধরেন, তাহলে কিভাবে বাংলার ইতিহাস মনে রাখবেন তাকে? উজ্জ্বল চরিত্র হিসেবে মনে রাখবেন না, এই জায়গায় মনে রাখবেন হ্যাঁ লড়াকু লিডার,
লড়াই করে এই জায়গায় উঠেছিলেন, আবার মোহগ্রস্ত হয়ে সেই জায়গা থেকে পতন হয়েছে। আচ্ছা। এত লোকে দুর্নীতি করেছে উনি জানতেন না? পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার হয়ে তার মন্ত্রীর খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে কোটি কোটি, জানতেন না? এগুলো সব জানতেন। এগুলো না জানলে, চিফ মিনিস্টারের ব্লেসিং না থাকলে এগুলো করা যায় না। তার তো পুলিশ ডিপার্টমেন্ট, তার কেন পুলিশের কাছে খবর ছিল না? তারা চিফ মিনিস্টারকে বলেননি কেন? নিশ্চয়ই তাদের ভয় ছিল, যেটা বলা যাবে না। সুতরাং সেই জন্যই বলছি যে মমতা ব্যানার্জিকে আমি নিজে যেমন ব্যক্তিগতভাবে লড়াক্কু বলে স্বীকার করি, কিন্তু দেখুন একটা কথা, রত্নাকর তো বাল্মীকি হয়েছিল, উনি বাল্মীকির থেকে রত্নাকর হয়েছেন, আবার রত্নাকর থেকে বাল্মীকি হবেন কিনা এ সময় বলবে, সময়ের আগে কিছু বলা যায় না। পার্থদা, আপনি খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝালেন। একটা জিনিস আপনি আমায় বলুন যে আপনারা আইনের একদম মানে শীর্ষ জায়গাতে বসে রয়েছেন, আপনারা প্রচুর মানুষকে পথ দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় কি এই আইন নিজের করায়ত্ত রাখতে গেলেন, যে কারণে এই বিপর্যয়? দেখুন, সেই কারণে বিপর্যয় বলবো না, সেটা একমাত্র কারণ নয়, সেটাও একটা কারণ। কারণ হচ্ছে দেখুন, যে জজকে পছন্দ হয়নি, নাই হতে পারে। আমাদের যা ভারতবর্ষের আইন, তাতে সিঙ্গেল জাজের অর্ডার পছন্দ না হলে ডিভিশন বেঞ্চে যাবেন, ডিভিশন বেঞ্চের অর্ডার পছন্দ না হলে সুপ্রিম কোর্ট যাবেন। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘর বয়কট করবো, রাজশেখর মান্থার ঘর বয়কট করবো, তার বাড়ির বাইরে পোস্টার লাগিয়ে দিলাম। আচ্ছা আমাকে বলুন তো, লোকে বলে যে স্কটল্যান্ড ইয়ার্ডের পরেই নাকি পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট। একটা পোস্টার কে লাগিয়েছে, কোথা থেকে ছাপা হয়েছে, কলকাতার পুলিশ ধরতে পারলো না? তাহলে তো বলতে হয় কলকাতার পুলিশ অপদার্থ হয়ে গেছে। সেটা ভাবতে আমি রাজি নই। এবং যেহেতু ওই পোস্টারের লোক ধরতে পারেনি, জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবি পায়ের তলায় দিয়ে, পোস্টার পায়ের তলায় দিয়ে খসেছে। যদি ওইটা ধরা পড়তো কোন প্রেস থেকে ছাপা হয়েছে, তাহলে ধরা পড়তো কে অর্ডার দিয়েছে, ছাপা তো হলো। তাহলে দেখতেন এই পরের বাঁদরামিগুলো হতো না। উনি তো এই 26,000 চাকরি যাদের গেল দুর্নীতির জন্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো লড়াই করেছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেও তো উনি নানান কথা বলেছেন, একটা সময় আমরা দেখেছি কাগজে উনি উনি অগ্রপশ্চাৎ বিবেচনা না করে অনেক লোকের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কোনো বলার কারণ ছিল না। তিনি প্রথমে চিফ মিনিস্টার হয়ে বললেন বিচারে কেন কেনা যাবে। আমরা সবাই তো বলি বিচার কেন কেনা যাবে, কিন্তু বিচার কেনা যাচ্ছে চিফ মিনিস্টার এটা মনে করছেন? তাহলে তো আমি প্রথমেই শুরু করলাম বিচার ব্যবস্থাকে ছোট করিয়ে দেখে, এবং তারপরে যখন এইগুলো করলাম তখন মানুষ হলো কি কোর্ট ওর বিরুদ্ধে কিছু বললেই এরকম হবে, মানুষের রিয়াকশন পাল্টে গেল। একটা কথা বলি, যে যাই বলুক আর তাই বলুক, সাধারণ মানুষের কাছে কিন্তু এখনো এত ত্রুটি সত্ত্বেও বিচার ব্যবস্থা একটা নির্দিষ্ট সম্মানের জায়গায় আছে। ফলে তাকে তুমি অসম্মান করে গালাগালি করে মানুষের সমর্থন পেতে পারো না। সেটা ওয়ান অফ দি রিজনস, আই ডোন্ট সে দি অনলি রিজন, আই ডোন্ট সে দি মেজর রিজন, আই সে দিস ইজ ওয়ান অফ দি রিজনস। পার্থদা, রাজ্যে পরিবর্তন এলো, বিজেপি সরকার তৈরি করেছে কেন্দ্রেও এবং রাজ্যেও, এই প্রথম তো এরকম হলো ঐতিহাসিক সরকার। আপনার এই প্রসঙ্গে দুটো প্রশ্ন আপনার কাছে। এক, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, তাকে নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আর এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? দুটো।
তৃণমূল আমলেও দেখেছি, এই বিজেপি যখন গতবারের ইলেকশন থেকে বিজেপিতে জয়েন করার পরে শুভেন্দু, হুম, ওর চেয়ে ডাইনামিক লিডার মমতা ব্যানার্জির পরে আর কাউকে দেখিনি আমি। সারা পশ্চিমবঙ্গ টহল দিয়েছে, এটা তো বাস্তব। হুম, যেটা শুভেন্দু অধিকারী ছাড়া লোকালাইজড অনেকে করেছেন, দিলীপ ঘোষ করেছেন, হুম। সমীর ভট্টাচার্য করেছেন, কিন্তু একটা মানুষ সারা পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছে, এটা শুভেন্দুর কৃতিত্ব। এবং সেটা বলতে কি শেষ 5 বছরে কি কোথাও আপনার মনে হয় যে শেষ 5 বছরে উনি মমতার থেকেও এক ধাপ হয়তো এগিয়ে আমি একটা কথা বলি, কম্পারিটিভ স্টাডি করা যায় না, এই কারণে কোনো স্কেল তো নেই। হুম, হুম, কে এক ধাপে গিয়ে কে এক ধাপ পিছিয়ে এভাবে বলা যায় না। হুম, তো যেটা বলি সেটা হচ্ছে মমতা ব্যানার্জির যেই গুণের জন্য আমরা তাকে পছন্দ করতাম, সেটাতে কারো কিছু হলে লাফিয়ে পড়লো, হুম। সেটা শুভেন্দুর মধ্যেও আছে। সুতরাং শুভেন্দুর কাছে আমার অনেক প্রত্যাশা ব্যক্তিগতভাবে। দেখুন, শুভেন্দু ডক্টরেট হওয়ার জন্য যাবে না, এটা আমি নিশ্চিত। শুভেন্দু কালকে কবিতা লিখতে আরম্ভ করবে না, এটাও আমি নিশ্চিত। কারণ ওর সেন্সটা এখনো ঠিক আছে। মমতা ব্যানার্জি সেটা হারিয়ে ফেলেছিল। আর আপনার বিজেপি সরকারের কাছে প্রত্যাশা কি? দেখুন, প্রত্যাশা তো অনেক থাকে। আশা করব গণতান্ত্রিক পন্থায় চলবে, মানুষের প্রতিবাদের অধিকার থাকবে, বা ন্যায় চলবে, স্বজন পোষণ চলবে না, এগুলো প্রত্যাশা। কিন্তু সারা ভারতের চেহারা দেখে সেই প্রত্যাশা পূরণ হবে এই ভরসার জায়গায় আমি নেই। প্রত্যাশা আছে, পূরণ হলে ভীষণ খুশি হব, কিন্তু প্রত্যাশা করলেই তো একটা জায়গায় থাকে যে আমি চারিদিক দেখলাম না, সেখানে কি দেখলাম সব দুর্নীতিমুক্ত, হুম, সেখানে কি দেখলাম সব একেবারে নিয়ম মাফিক চলছে হুম। না। সুতরাং প্রত্যাশাটা রয়েছে, যারা নতুন যাত্রা শুরু করলো তাদের জন্য শুভ কামনাও রয়েছে। আশা করব তারা একটি ব্যতিক্রমী সরকার আমাদের উপহার দেবেন, এর চেয়ে বেশি কিছু না। পার্থদা, একটা লম্বা সময় 2011 সালের পর থেকে দেখলে বামেদের ক্রমশ অবনমন দেখা গেছে। একটা সময় অন্ধকার কার্যত শূন্যতায় পৌঁছে গিয়েছিল, সেখান থেকে বামেরা আবার ফিরেছে। আপনি কি এই ফেরার মধ্যে কি কোথাও আপনি আবার নতুন করে বাম জাগরণের কোনো সম্ভাবনা দেখছেন? না, পরিষ্কার বলছি না। কেন বলছেন? তার কারণ বামরা যে চলে গেল তার পিছনেও কারণ ছিল এই দম্ভ। আমার এখনো মনে আছে বিনয় কুমার বললেন নন্দীগ্রামের লোকদের লাইফ হেল করে দেবো। একটা জননেতা সে মানুষকে হুঁশিয়ারি দিচ্ছে লাইফ হেল করে দেবো। শঙ্খ ঘোষ এটা নিয়ে কবিতা লিখেছিলেন, আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। ঠিক আছে, শঙ্খ ঘোষকে কেউ বলতে পারবে না, তিনি তৃণমূল, তিনি বিজেপি। হুম, কবি যা মনে করেছেন সত্য কথা বলেছেন, কিন্তু এই যে বলার জায়গাটা, হুম, এটা সত্যি সত্যি রাখা হয়নি। তার ফলে তুমি যে প্রশ্নটা করলে বামেদের উত্থান হবে কিনা, হুম, বামেরা আজ পর্যন্ত আত্মসমালোচনা করলো, এই কাজগুলো করা উচিত হয়নি হুম, বললো, মানুষের কাছে বললো আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও, বললো? বললো না। বরঞ্চ তাদের অ্যাটিটিউড যে মানুষ ভুল করেছে, আবার মানুষই ঠিক করবে। মানুষ ভুল করেছে, আমি ভুল করিনি। মানুষ ভুল করেছে, আমরা ভুল করিনি। হুম। এইটা রাজনীতিতে মানুষকে তার প্রাপ্য মর্যাদা দেওয়ার জায়গা নয়। তাদের উচিত ছিল আত্মসমীক্ষা করা, যেখানে যেখানে ত্রুটি ছিল সেগুলোকে দেখা। আমি জানি অনেক ক্ষেত্রে থানায়
লোকাল কমিটির লোক বসে থাকতো, ডায়েরি নেবে কি নেবে না তারা ঠিক করে দিত। সুতরাং এগুলো একটা কিউমুলেটিভ এফেক্ট। বামেরা যদি কোনোদিন আত্মসমীক্ষা করে এবং আত্মসমীক্ষা করে নিজেদের ভুলগুলোকে খুঁজে বার করতে পারে এবং সেই ভুলগুলোকে সংশোধন করার জায়গায় যেতে পারে, তাহলেই একমাত্র পুনরুজ্জীবনের সম্ভাবনা আছে। আর বামেদের একটা জিনিস মানে সরকারি বাম বলছি, বামেদের নয়, আমিও তো বামপন্থী, সরকারি বামের কথা বলছি, তারা এখনো কিন্তু তাদের উন্নাসিকতা নিয়ে আছে। আমি হচ্ছি এবারে হলিয়ার দেন দাও, এরা না, মানুষের কাছে ফিরতে হলে সবাইকে সঙ্গে নিয়ে যেতে হবে। সবাইকে যদি সঙ্গে নিয়ে না যায় তাহলে অভিমানও ভাঙবে না, জনস্রোত হবে না। ওরা এখনো দেখছেন খুব মিটিং এ লোক হচ্ছে, মিছিলে লোক হচ্ছে, ভোটের বাক্সে একটা সিট, 4.5%। তবে একটা সিট। যারা একদিন বলেছিল আমরা 235, ওরা 35, ওদের কথা কেন শুনতে হবে? তারা আজকে এক। এটাকে আর যাই হোক পুনরুত্থান বলে না। অর্থাৎ এই যে বিরোধী পরিসরের জায়গাটা, যেটা ধরুন মানে বিজেপি যতদিন ছিল 2019 সাল থেকে বিশেষ করে, এটা বিরোধী হিসেবে তো স্ট্রংলি মাথা তুলে দাঁড়িয়েছিল, সেই জায়গাটা আজকে সরকারে চলে যাওয়ার জন্য তো একটা অনেকটা খামতি জায়গা বা অনেকখানি ফাঁকা জমি তৈরি হবে। সেই জমিটাতে কাদের আসার সম্ভাবনা আপনি দেখছেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাম জমানায় মানুষের, বাম সরকারি বাম বারে বারে বলছি, বুঝতে পেরেছি, হ্যাঁ, মানুষের উপর যে অত্যাচার হয়েছে সেটার দিকে না ফিরে এলে, নিজেদের সংশোধন না করলে নতুন দল হবে। আচ্ছা, কিন্তু যদি তারা এই আত্মসংশোধন করে সবারে করি আহ্বান বলে একটা জায়গায় নিয়ে যেতে পারেন, হতে পারে। মমতা ব্যানার্জি যে বলেছেন আমি তো সবাইকে ডাকছি, মা মতিবাম, মা মতিবাম, সবাইকে ডাকছি বিজেপির বিরুদ্ধে। মমতা ব্যানার্জিটাকে যাবে কেন? কালকে পর্যন্ত যে তোমার শত্রু ছিল, যাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছ, তাকে কেন তারা যাবে? আরেকটা জিনিস, এই বামপন্থী, সরকারি বামপন্থীদের রাজনীতিতে একটা দ্বিচারিতা খুব দৃঢ়ভাবে বসে গেছে। দিল্লিতে জোট করব সিপিএম এর সঙ্গে, পশ্চিমবঙ্গে না সিপিএম অচ্যুত, ওদের কি আছে খুঁজে পাওয়া যাবে না। এই দোস্তি আর কুস্তির যে এই পুরনো দিনের কয়েনেজ ফিরে এসেছে, দিল্লিতে দোস্তি, কলকাতায় কুস্তি, এ চলবে না। মানুষ এই দ্বিচারিতা সমর্থন করে না। সুতরাং অনেক পথ এগোতে হবে বামেদের। মানে যদি আপনার কেউ ধরি কথার, তাহলে তো টেকনিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফিরে আসতে পারেন, বিরোধী জায়গাটা যদি ধরতে পারেন শক্ত হাতে, তাহলেই একমাত্র বিজেপির বিরোধিতা করার জায়গাটা রইল। বাদ বাকিদের তো সেই রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু মমতা যদি বললেন, তো কেন যদি বললেন এটা বলছি, দলটা কি থাকবে? কারণ দলটা খুব আদর্শবাদী লোকদের নিয়ে হয়নি। কিছু আদর্শবাদী মানুষ নিশ্চয়ই আছে, কিছু মানুষ মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতিতে এসছে, নিশ্চয়ই আছে, কিন্তু লক স্টক এন্ড ব্যারেল তাদের যদি বলেন আদর্শবাদী, বলা যাবে না। অর্থাৎ একটা একদম অন্য প্রসঙ্গে আমি যাব। অনেকেই জানেন না এই প্রজন্মের লোকজন, আপনি ইস্টবেঙ্গল ক্লাবের সেক্রেটারি ছিলেন এবং সেবার ত্রিমুকুট এসেছিল ইস্টবেঙ্গল ক্লাবের, এবং আমরা জানি যেহেতু খেলার সাংবাদিকতা একটা লম্বা সময় করেছি, এবং আপনি
একই সঙ্গে আপনি ইস্টবেঙ্গল ক্লাবের বিরোধিতাও করেছেন এক সময়, আপনি সেক্রেটারি পদে ইস্টবেঙ্গল ক্লাব বিরোধিতা করিনি। যারা ইস্টবেঙ্গলের শাসক ছিলেন সে সময় কর্মকর্তা তাদের যারা বিরোধিতা। ছিলেন তাদের। হ্যাঁ, তো সেই লড়াইও আমি খুব সামনে থেকে দেখেছি আপনাকে। আজ টুটু বসু মারা গেলেন, হ্যাঁ, সত্য সদন বসু মারা না গেলেন। না, আপনার সঙ্গে মানে দুটো ক্লাব যাই হোক না কেন, কিন্তু একটা জায়গায় তো কোথাও না কোথাও বন্ধুত্ব, আপনজন ব্যাপারটা ছোটবাবু রয়েছে। আমার বাড়িতেও এসেছেন, হুম, মানুষ হিসেবে উনি চলে গিয়েছেন, তার আত্মার শান্তি কামনা করি। হুম, এর চেয়ে বেশি আমি কোনো প্রয়াত মানুষকে নিয়ে বলি না। আচ্ছা, ছোটবাবু সফলভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন মোহনবাগান ক্লাব। হুম, নিজের ঘরের পয়সা খরচ করে মোহনবাগান ক্লাবকে দিয়েছেন। হুম, এটা এখন ময়দানে বিরল, আগে ছিল। সেই বিরল প্রজন্মের একজন টুটু বোস। এবং বোধহয় শেষ প্রতিনিধি বোধহয় খানিকটা। আমি শেষ কথাটা ব্যবহার করি না, কারণ কাল নিরবধি, হুম, পৃথিবী বিপুলা। হুম। সুতরাং শেষ বললে তো আর আসবে না বলা যায়, এটা আমি কখনো বলতে পারি না যে আর আসবে না। এই ইস্ট বেঙ্গল মোহনবাগানের বাইরে বেরিয়ে টুটুবাবুর সঙ্গে আপনার কি কোনো সেই অর্থে বন্ধুত্বের জায়গা কোনো কি? দেখুন, বন্ধুত্বের জায়গা বলবো না, তার কারণ টুটু বসুর সঙ্গে আমার লাস্ট যে ইন্টারাকশন হয়েছে তখন আমি ইসলাম ক্লাব ছেড়ে দিয়েছি। আচ্ছা, মানে এটা কি মিড-90s ওই সময়টা নাকি তার উপরে? তারপরে আচ্ছা, হাইকোর্ট থেকে আমাকে এই এর স্পেশাল অফিসার নিযুক্ত করলো আচ্ছা, যে তাদের ইলেকশনটা করতে হবে। আচ্ছা। আমাকে ফোন করলেন প্রদীপ সেনগুপ্ত। প্রদীপ সেনগুপ্ত, হ্যাঁ। অত এই টুটু বসে একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, যাবে? বললাম, এর আগে বুয়া ফোন করেছিল, বুয়া বললো দেবাশিস দত্ত আসতে চায়। আপনি বলছেন টুটু বসু আসতে চায়, আসুক না, আমার বাড়ির দরজা সবার জন্য খোলা, আমার গোপন কিছু নেই। এখন হলে বলতাম আমার সুরঙ্গ কিছু নেই, কিন্তু সেটা তো বলতে পারছে না। তো এলো আবার অনিরুদ্ধ, আমাদের অনিরুদ্ধ গুহ রায়, হ্যাঁ। সে ফোন করলো, আচ্ছা, দাদা এই টুটু একটু আপনার ওখানে আসতে চায়, দেবাশিস দত্ত আসতে চায় না, নিয়ে এসো না, আমার কোনো এ নেই। এরা তিনজন এলো, আচ্ছা। অনিরুদ্ধ, টুটু বোস এবং দেবাশিস দত্ত। আমি এতে ঘরে ঢুকতেই টুটু বাবুকে প্রথম যে কথাটা বলেছিলাম, টুটু আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি অতিথি, সুতরাং আমার কিছু আপনার বিরুদ্ধে রূঢ় কথা বলবো না, খালি একটা কথা বলবো, আপনি যদি হুম, এই এর ইলেকশন নিয়ে কিছু বলতে আসেন, আপনাকে আমি একটি কথা বলবো, ফ্রি অ্যান্ড ফেয়ার রিয়েকশন হবে, এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। আপনাকে কোনো খাতির করতে পারবো না। ইলেকশনের রেজাল্ট কি হয়েছিল? কুটুবরা শেষ পর্যন্ত লড়াইকে চলে গেলেন। আচ্ছা, আচ্ছা। তো সেই মানুষটা মানে মোহনবাগান অন্তপ্রাণ, মানে সেই মানুষটা চলে গেলেন। তো আপনার কোথাও মনে হয় আপনি ইস্ট বেঙ্গল অন্তপ্রাণ, আপনি ইস্ট বেঙ্গলের বিরাট সমর্থক, বরাবর খুব কাছাকাছি থেকেছে ক্লাব আপনার হৃদয়ে। মানে ইস্ট বেঙ্গলি হিসেবে কি কোথাও এই চলে যাওয়া, মোহনবাগানের একজন মানুষের চলে যাওয়া, কোথাও কি আপনাকে খানিকটা কষ্ট দিয়েছে? নিশ্চয়ই, নিশ্চয়ই, এই কারণে বলি যে ওই যেটা বললাম ঘরের পয়সা দিয়ে ক্লাব করা, হুম, এই ঘটনাটা উঠে গেছে। ফলে খুব ক্লাবকে ভালো না বাসলে এটা করা যায় না। আমরা যেহেতু ক্লাবকে ভালোবেসে ক্লাব করেছি, হুম, সেহেতু সেই ঘরানার লোকদের হুম। আলাদা করে তো একটা প্রাপ্য সম্মান দিতেই হয়, সুতরাং পুরো সেই সম্মানটা পাবে। ধন্যবাদ আপনাকে অনেক।